আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি নাকিব উল আওয়াম। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশে বেড়েছে হামের সংক্রমণ। ১.৫ বছরের টিকাদানের ঘাটতি মূল কারণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। দেশের ১৬৫টি উপজেলায় চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি প্রশ্নের মুখে, অভিযোগ উঠেছে পচা খাবার সরবরাহে। এবারে বিস্তারিত। দেশে বেড়েছে হামের সংক্রমণ। ভাইরাসের থাবায় হাজার হাজার শিশু এখন হাসপাতালের বিছানায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গত ১.৫ বছরের টিকাদানের ঘাটতি এই প্রাদুর্ভাবের মূল কারণ। ২৬শে এপ্রিল পর্যন্ত প্রায় ৯৭ লাখ শিশুকে টিকার আওতায় আনা হলেও সংখ্যা কমেনি পুরোপুরি। সিনথিয়া জান্নাতের রিপোর্টে। দেশে হামের সংক্রমণ কেন হঠাৎ এত বেপরোয়া হয়ে উঠল, কেন হাজার হাজার শিশু আজ হাসপাতালের বিছানায়? এর পেছনে একটি বড় কারণ, গত প্রায় ১.৫ বছর ধরে দেশের একটি বড় অংশের শিশু কিশোর নিয়মিত হামের টিকা বা ভ্যাকসিন থেকে বঞ্চিত ছিল। টিকাদানের এই দীর্ঘ বিরতি ভাইরাসের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে, যার মাসুল এখন দিতে হচ্ছে এই ছোট্ট শিশুদের। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে সঠিক সময়ে ২ ডোজ টিকা নিশ্চিত করতে পারলে প্রায় ৯৭% ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রথম টিকাতে শতকরা ৯০ ভাগের বেশি প্রতিরোধ ক্ষমতা হয়, এবার দ্বিতীয় টিকা দিলে ১০০ ভাগ তারা সক্ষমতা তৈরি হয় যেন তাকে হাম সংক্রমিত না করে। পরিসংখ্যান বলছে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়েছে। বিশেষ করে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি এখন সবচেয়ে বেশি। গত ১.৫ বছরের সেই টিকার ঘাটতি আজ বড় আকারে প্রাদুর্ভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন একটা ভাইরাস অনেক মানুষকে সংক্রমিত করে, হাজার হাজার লক্ষ লক্ষ, তখন সেই ভাইরাসটার ধ্বংসকারী ক্ষমতাটা অনেক বেড়ে যায়। এই কারণে আগে যারা হামের টিকা নিয়েছে বা যেই বয়সে হামের সংক্রমণ হওয়ার কথা না, যেমন ৯ মাসের নিচে, তারাও কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। যে কোনো বয়সের মানুষই হামে আক্রান্ত হতে পারে, কিন্তু টিকা নেওয়া লোকেরাও কিন্তু তাদের হামের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতাটা তারা গড়ে তুলেছিল, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হামে আক্রান্ত হওয়ার কারণে, সেই কারণে তাদের প্রতিরোধ ক্ষমতাটাও দুর্বল হয়ে পড়ে। অনেক অভিভাবকেরা বলছেন টিকা দেওয়ার পরও শিশু আক্রান্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সুরক্ষার জন্য ২ ডোজ টিকা পূর্ণ করা আবশ্যক। ওর সমস্যা ছিল, মনে করেন ঠান্ডা, নিউমোনিয়া। পরে হসপিটালে ভর্তি করানোর পরে ওর হাম বের হয়েছে, বুঝছেন। পরে বের হওয়ার পরে কমলো, ১ সপ্তাহের ভিতরে কমে গেল। পরে হামের নিচ্ছে শুই। অসুস্থ হওয়ার ১০ দিন আগে টিকা দিছি। হ্যাঁ। এখন কি অবস্থা? এখন আজকে ৫ দিন হাসপাতালে ভর্তি আছি। এখন কালকে থেকে একটু ভালোর দিকে যাচ্ছে। ডাক্তার বলছে, আজকে দেখে বলছে ভালোই আছে আজকে। হাম রুবেলার যে টিকাটা, সেটা আমরা ক্যাম্পেইন থেকে ওকে প্রথম টিকাটা দেওয়া হয়েছিল। যেদিন টিকা দিছি সেদিন রাতেই ওর জ্বর আসছে। জ্বর আসার পর এই জ্বর ৫ দিন পর্যন্ত জ্বর ছিল। তো ৫ দিন ৬ দিনের মাথায় আমরা হসপিটালে আসি। আসার পর ওর ১০৪, ১০২ এরকম জ্বর ছিল। তারপর আস্তে আস্তে মুখের মধ্যে এই যে র্যাশ উঠছে, এগুলা পরে পুরো শরীরে ছড়ায় গেছিলো। এরপর নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ফুসফুসে ইনফেকশন, ঠান্ডা, জ্বর, কাশি এগুলা ছিল, সাথে ডায়রিয়া ছিল। ১৫ মাসে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে এখন আগের থেকে। এখন লাংসে ইনফেকশনটা এখনো কিছুটা রয়ে গেছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকার ও স্বাস্থ্য বিভাগ গ্রহণ করেছে জোরদার পদক্ষেপ। ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জীবন রক্ষাকারী এমআর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, কেবল ২৬ এপ্রিল পর্যন্তই দেশে প্রায় ৯৭ লাখ শিশু এই জরুরি টিকার আওতায় এসেছে। সংক্রমণ রুখতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ দ্রুত প্রতিক্রিয়া দল বা র্যাপিড রেসপন্স টিম, যারা যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার আড়ালে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জেগে বসেছে জরিমানা সংস্কৃতি। শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ, যা এখন সাধারণ অভিভাবকদের জন্য চরম বোঝা।
সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে প্রতিষ্ঠানটিতে গেড়ে বসা এই শিক্ষা বাণিজ্য কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঠেলে দিচ্ছে এক মানসিক অস্থিরতার দিকে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মোবারক হোসেন। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আভিজাত্য আর শৃঙ্খলার মোড়কে মোড়ানো এই প্রতিষ্ঠানটি ঘিরে এখন উঠেছে এক ভয়াবহ অভিযোগ। শিক্ষার চেয়ে এখানে বড় হয়ে উঠেছে জরিমানার অঙ্ক। হোমওয়ার্ক না করলে গুনতে হচ্ছে 1000 টাকা। শৃঙ্খলার নামে এটি কি শিক্ষা নাকি বাণিজ্যিক শোষণ? এটা সত্য আমার জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য না করার কারণে 1000 টাকা ফাইন নেওয়া হয়েছে। ফাইনটা যদি পে না করা হয় তাহলে কি এক্সট্রা কোনো চাপ দেওয়া হয় অথবা টিচাররা খারাপ ব্যবহার করে এরকম কিছু? টিচারদেরকে বলা হলে তারা বলে যে দিতে হবেই, মানে এটা না দিলে হবে না, এবং তারা বলে যে যাতে আম্মু আব্বুকে না বলি, এবং নিজেরা যেহেতু আম্মু আব্বুরা বকা দিতে পারে তাই নিজেরাই দিয়ে দিই, ঈদের ফিস থেকে দিয়ে দিই। আচ্ছা, আপনার প্যারেন্টস কি টিচারদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেছে কিনা এটা মওকুফ করার জন্য? জি বলেছিলেন, কিন্তু তারা মওকুফ করেনি। তার 1000 টাকা তার হচ্ছে জরিমানা করে, এটা তো কোনো সেন্স বাড়ে না। মূলত এটা হচ্ছে মূল বিষয় যে শুধু তার 1000 টাকা বলতে পারে যে হচ্ছে তুমি যদি এর পরের ক্লাসে যদি এজেল না আনো তাহলে তোমাদের এটা পানিশমেন্ট দেওয়া হবে। এখন কিছু হলে লাইক টাকা যাচ্ছে, যেমন ফিজিক্স, বিশেষ করে যেমন আইসিটি প্র্যাকটিক্যালে খাতা দেখতে মনে হয় না এত দামে, কিন্তু চাই রাখছে 300 টাকা। কিন্তু দেখতে অনেক মনে করেন জাস্ট এতটুকু খাতা 300 টাকা তারা চার্জ করতে, 150 বা হাইস্ট 200 টাকা। কিছু সব কিছু আজকে টাকা লাগছে, কালকে এইসব কারণে টাকা লাগছে, পরশু দিন এটার জন্য ওইটার জন্য, মানে ডেইলি কিছু না কিছুর জন্য টাকা দেওয়া লাগতেছে। আমরা করব যে টিমের হাতে এসেছে এমন এক অডিও রেকর্ড যেখানে শিক্ষার্থীদের ওপর জরিমানার টাকা আদায়ে চরম মানসিক চাপ প্রয়োগের প্রমাণ মেলে। এইচডব্লিউ ফাইন 1000 আর অ্যাবসেন্ট ফাইন 111 টাকা ফাইন। অ্যাবসেন্ট ফাইন বলতে অ্যাবসেন্ট কয়দিন? একদিনে 100। আর বললেন কত? এইচডব্লিউ ফাইন 1000 টাকা। বেতনের ফাইন 100 টাকা, 4650 টাকা এইচডব্লিউ ফাইন সহ। আর বেতন কয়দিন পরে দিলে পরে আপনার 100 টাকা আসতেছে? বেতন 1 মাস পার হলে 100। এখানে রানিং মাসে বেতন 2 মাসে 10 তারিখের মধ্যে দিতে হয়। শুধু জরিমানাই নয়, নিয়মিত টিউশন ফির বাইরেও নানা অজুহাতে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। মধ্যবিত্ত অভিভাবকদের কাছে যা এখন গলার কাটা। পরিচয় গোপন রাখার শর্তে বেশ কয়েকজন অভিভাবক টেলিফোনে আমাদের কাছে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। আমাদের অনেক অভিযোগ আছে, আসলে আমরা বাচ্চাদের উপর প্রভাব পড়বে জন্য বিষয়গুলো আমরা আসলে মানে চুপ করে থাকি আসলে। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি প্রতিষ্ঠানের সাথে কথা বলেন নেই যে এইচডব্লিউ না দেওয়ার জন্য 1000 টাকা এত বড় একটা অ্যামাউন্ট আমাদের জন্য বার্ডেন হয়ে যায়? এই ধরনের কথা আপনারা তাদের সাথে বলেন নেই? আসলে এর আগে অনেক, আমার বাচ্চা তো আসলে নার্সারি থেকে এখানে পড়ে, তো বহু রকম করেও কোনো কিছু কাজ হয়নি, এই জন্য আসলে চুপ করে আছি। সত্যি কথা বলতে কি, মাইলস্টোনের এই বছরের আচরণটা আমি আসলে অবাক। এর আগে আমার 2টা ছেলে মাইলস্টোনে পড়ছে, আমার মেয়েও মাইলস্টোনে গত বছরও পড়ছে, মানে এই ধরনের আচরণ আমি দেখিনি আগে। নামমাত্র কিছু জরিমানা নিতেই পারে, কিন্তু 1000 টাকা শুধু এইচডব্লিউর জন্য, একদিন সঙ্গত কারণে না গেলে অসুস্থতা থাকলেও 100 টাকা। আবার আজকে শুনলাম 8টা ক্লাস, 8টা 10 পরে গেলে অ্যাবসেন্ট দিবে, ওই 100 টাকা নিবে। মানে এই জাতীয়, এটা এক কথায় জরিমানা বলা যায় না, এটা এক কথা চাঁদাবাজিই বলা যায়। সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই এখানে চলছে বাধ্যতামূলক কোচিং বাণিজ্য। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও দীর্ঘদিনের। আমরা স্কুলে পড়াশোনা করতে আসি, সেখানে পড়াশোনা না করে আমরা যদি কোচিংয়ে যদি করি তাহলে আমরা তো এসে শুধু অ্যাটেন্ডেন্স দিতে পারি, তাই না? অ্যাটেন্ডেন্স দিলাম, পড়াশোনা নাই করলাম। একটা ছেলে সাপোজ একটা সাবজেক্টে খারাপ করছে, তাদের এটার জন্য কোচিং করতেই হবে, বাধ্যতামূলক। তাদের না করলে তাদেরকে মনে করেন এর পরের পরীক্ষাতে তাদের এত খারাপভাবে তাদেরকে ট্রিট করা হবে, তার উপর হচ্ছে তাদের নাম্বারও ইচ্ছাকৃতভাবে কমে দেওয়া হয়। আমরা মাইলস্টোনের এই মানে জুলুমের শিকার সব গার্ডিয়ান এবং কালচারটা কতদিন যাবত চলতেছে আপনার জানা মতে? পার্সোনালি আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করছি, আমার সময় কিন্তু ছিল না। আমরা আমাদের বাচ্চাদেরকে ওইখানে পড়াইতেছি, আমার ছোটো বোনকে ওখানে পড়াইতেছি। ওনারা যদি এভাবে জানে তখন ওনারা মানে সিকিউরিটি পারপাস আর কি, ওনারা ওনাদের তরফ থেকে ভেজাল করে। হ্যাঁ, এখানে মানে আমার ছোটো বোনকে ইচ্ছে করে ফেল করাই দিবে,
স্কুলে, তারপরে শুধু শুধু যে কোনো অকারেন্সেই ওকে ক্লাসে দাঁড় করে রাখবে অথবা গার্ডিয়ান কল করবে, মানে আলাদা একটা হ্যাসেল করে। অথবা আমার বোনকে যদি আমি টিসি দিয়ে এই অত্যাচারের কারণে অন্য কোথাও নিয়ে যেতে চাই, সেইখানে রেজিস্ট্রেশন ট্রান্সফারের ক্ষেত্রে ওরা ঝামেলা করবে। এসব অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে পাওয়া যায় এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী তাহমিদ হোসেনকে, যিনি এসব অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃক হুমকির শিকার হয়েছেন। তারা কোচিং বাণিজ্য করে, সেখানে তাদের একটা কোচিং সিন্ডিকেট আছে। কোনো টিচার কোনো স্টুডেন্টের দায়িত্ব নিবে না যদি সেই স্টুডেন্ট সেই টিচারের কাছে কোচিং না করে বা পার্সোনালি না পড়ে। এরকম একটা সিন্ডিকেট চলে। যে কোনো স্টুডেন্ট মানে বাবা মাকে মানে প্যারেন্টস মিটিং এর নামে বাবা মাকে ডেকে এনে মানে খুব অপমানজনক ওয়ার্ড ইউজ করে তাদেরকে অপমান করা হয়। কোনো প্যারেন্টস মিটিং থেকে খুব কম বাবা মাই আছে যারা ভালোভাবে আসলে বাসায় ফিরে গেছে। এসব অভিযোগের ভিত্তিতে মাইলস্টোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি কোনো সদুত্তর। দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। তবে অফ ক্যামেরায় এক কর্মকর্তা দাবি করেন শৃঙ্খলা রক্ষার্থে এসব কঠোর নিয়ম। শিক্ষার যেখানে মানবিকতা ও নৈতিকতা শেখানোর কথা, সেখানে জরিমানার এই বাণিজ্যিক সংস্কৃতি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে না এক ইউনিফাইড নিয়ম নাই, এক এক প্রতিষ্ঠান এক এক ভাবে ফলো করে। একটা হোমওয়ার্ক না করলে 1000 টাকা জরিমানা, টাকাটা দেবে কে? টাকাটা তো অভিভাবকের কাছ থেকে আসবে, তাই না? জি হ্যাঁ, তাহলে সুতরাং সেটা কিন্তু একটা চাপ তৈরি হবে অভিভাবকদের প্রতি। আর একটা নেগেটিভ দিক হলো অনেক সময় অনেক ছাত্র এইটা অভিভাবকদেরকে হয়তো জানতে দিতে চাইবেন না। অনেক সময় তারা মিথ্যার আশ্রয় নেবে। কি করবে? হয়তো বাবার কাছ থেকে অন্য কিছু বলে টাকা নিবে, বলবে আমি রেস্টুরেন্টে খাবো, বলবে আমি একটা কাজ করবো, কিন্তু আলটিমেটলি ও ওই টাকা দিয়ে হয়তো জরিমানাটা দিবে। একটা খারাপ অভ্যাস ছাত্রদের মধ্যে তৈরি হওয়ার চান্স আছে। একটা নতুন নেগেটিভ কালচার তৈরি হবে যেটার প্রভাব অনেক বেশি। এই যে মানসিক চাপ, এটাও তৈরি হবে। আবার তাতে সাথে ফ্যামিলির চাপ কিন্তু আছে, সব ফ্যামিলি টাকা দিতে পারবে না। এটা ঠিক যে এর কারণে কিছুটা ছেলে মেয়েদের মধ্যে চাপ তৈরি হবে, তারা হয়তো আগের চেয়ে বেশি হোমওয়ার্ক করবে, কিন্তু এটা কোনো ভালো সমাধান না। কি সমাধান হতে পারতো আমি যদি বলি, যে যারা হোমওয়ার্ক দিচ্ছে না তাদের নিয়মিত প্যারেন্টসদেরকে আপডেট করা। তারা যদি প্যারেন্টসদেরকে এই বিষয়টা অবগত করে আপনার ছেলে মেয়ে কিন্তু হোমওয়ার্ক করছে না, এটা কিন্তু সে পিছিয়ে পড়বে। কারণ নাম্বারের কোনো শাস্তি, নাম্বারের শাস্তি মানে বুঝছেন যে আসলে না করলে সে নাম্বার কম পাবে, এত নাম্বার কম পাবে। এই জিনিসগুলো কিছুটা চলে, কিন্তু আমি এই টাকার জরিমানা একজন শিক্ষা বিজ্ঞানের মানুষ হিসেবে আমি বলতে পারি না যে এটা ভালো কোনো কিছু। শৃঙ্খলার দোহাই দিয়ে শিক্ষার্থীদের ওপর এমন আর্থিক দণ্ড চাপিয়ে দেওয়া কেবল অমানবিকই নয়, বরং তা শিক্ষার স্বাভাবিক বিকাশে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। হামের থাবায় 58 জেলায় 250-এর বেশি শিশুর প্রাণহানি আর 33,000 আক্রান্তের খবরে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলেছেন টিকাদানের দীর্ঘ বিরতি এই সংকটের তৈরি করেছে, যা মোকাবেলায় শিশুদের বিশেষ সুরক্ষা ও সচেতনতা এখন জরুরি। তানভীর রহমানের রিপোর্টে। বয়স মাত্র 3 মাস 15 দিন। এই বয়সে হাসপাতালের বিছানায় যন্ত্রণার সাথে লড়ছে ছোট্ট জান্নাত। ধামরাই থেকে আসা এই শিশুটি গত 1 সপ্তাহ ধরে রাজধানীর শিশু হাসপাতালের বিছানায় ধুঁকছে। শুরুটা সাধারণ জ্বর আর সর্দি দিয়ে হলেও নিমিষেই তা রূপ নিয়েছে প্রাণঘাতী হামে। ডক্টর বলছে যে এটা 3 মাসে বেবির হাম হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু এটা হয়েছে। এটার কারণটা কি আমরা এটা জাস্টিফাই করব। এটা আমরা রক্ত পরীক্ষা করব, তারপরে আমরা বুধবারের দিন মঙ্গলবারের দিন আমরা ওখান থেকে সাজেস্ট কিছু ওষুধ নিয়ে আমরা বাসায় চলে যাই। বাসায় চলে গিয়ে আমরা ভর্তি করার জন্য করি নাই, ডাক্তার আমাদের সাজেস্ট করে যে ভালো হবে আপনি এটাতেই ঠিক করেন। পরে বাবু বাসায় গিয়ে আর অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন আমরা এখানে যোগাযোগ করে যাই, যোগাযোগের মধ্যে এখানে সিটের একটা ম্যানেজ হয়। পরে আমরা সকালে চলে আসি, এসে এখানে ভর্তি করি। এখন আলহামদুলিল্লাহ হাম সেরে গিয়েছে পুরাটাই। তার ঠান্ডা হয়েছিল, ঠান্ডার পরিমাণও কমে গিয়েছে। জান্নাত একা নয়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে কেউ 5 দিন, কেউ 10 দিন, আবার কেউ 20 দিন ধরে দিন কাটাচ্ছে। শুরুতে সাধারণ জ্বর বা সর্দি মনে হলেও 3-4 দিনের মধ্যেই শরীরে দেখা দিচ্ছে লালচে র্যাশ, সাথে নিউমোনিয়া আর তীব্র শ্বাসকষ্ট। ওর প্রথমে ছিল ঠান্ডা, তারপর আসছে আপনার জ্বর। জ্বরের থেকে ফার্স্টে ছোট ছোট র্যাশ বের হয়েছে, লাল লাল। আমি ছিলাম ভোলার থেকে ডক্টর আমাকে বলছে খুব জরুরি ঢাকায় নিয়ে আসতে। আমি ফার্স্টে এখানে রেফার করার পর এখানে আসছি, কিন্তু এখানে কোনো বেড ফাঁকা ছিল না। তারপর নিয়ে যে আমরা 27 ওইখানে এত বাজে ট্রিটমেন্ট হয়েছে, ওখান থেকে আমরা 1 দিনের ভিতরে চলে আসলাম। তারপরে গেছে আপনার মহাখালী ডিএনসিসি আছে না, ওখানে খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছে ওনারা। আলহামদুলিল্লাহ ওখানে 6 দিন ছিলাম।
ওখানে 6 দিন থাকার পর ওর হাম ভালো হয়ে গেছে। তারপর আবার ওখান থেকে আমাদেরকে এখানে রেফার করছে। এখানে রেফার করার ওর খুব প্রচুর পরিমাণে নিউমোনিয়ার সমস্যা ছিল, লাংসের সমস্যা ছিল। এখানে আসার পর আলহামদুলিল্লাহ ও অনেকটা বেটার আছে। জ্বর ছিল হাম হওয়ার আগে 4-5 দিন 101, 2 এরকম করে জ্বর, তারপর কাশি, তারপর গায়ের মধ্যে হালকা মানে কানের পিছনে র্যাশ উঠছে। তারপরে এই আস্তে আস্তে এগুলো বাড়ার পর আমরা ইয়েতে ছিলাম, ইউআর ওয়ার্ডে ছিলাম, ওইখান থেকে আমাদেরকে এখানে ট্রান্সফার করে পাঠিয়ে দিছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে 273 জন শিশু। শুধু আক্রান্তের সংখ্যাই ছাড়িয়েছে 33,000-এর বেশি। গত 24 ঘন্টার চিত্র আরও ভয়াবহ। একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠছে হাসপাতালের বাতাস। আক্রান্তদের বড় একটি অংশই 1 বছরের কম বয়সী শিশু। চিকিৎসকরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে এবং এটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র জ্বর, সর্দি, কাশি আর চোখ লাল হওয়া এগুলোই প্রাথমিক লক্ষণ। সময়মতো চিকিৎসা না দিলে এটি নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্টের মতো ভয়াবহ জটিলতা তৈরি করতে পারে, যা শিশুদের জন্য মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। আমাদের দেশে হলো খুবই ঘনবসতি এরিয়া, কোনো বাচ্চা হলে আমরা তাদেরকে আইসোলেট করে ফেলবো এবং বের হতে দেবো না। কিন্তু এটা ভয় হলো যে এটা র্যাশ অ্যাপিয়ার করলেই আমরা বুঝি তার হাম, তার আগ পর্যন্ত নর্মাল জ্বর থাকে, কিন্তু হাম অ্যাপিয়ার করার মানে র্যাশ অ্যাপিয়ার করার 4 দিন আগে থেকে কিন্তু এটা ইনফেক্টিভ ছড়ানো শুরু করে। অলরেডি কিন্তু সে অনেক ছড়াই ফেলে এবং র্যাশ অ্যাপিয়ার করার পরেও আরও 4 দিন সে ছড়ায়, অর্থাৎ এই 8 দিন কিন্তু ভালনারেবল পিরিয়ড। এই সময়টা তাকে আইসোলেটেড রাখবে। আর আমরা যারা আছে অন্যান্য বাচ্চাদেরকে বাইরে মিশতে দেবো না, মাস্ক ইউজ করব, তারপরে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, এইগুলি। আর ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। পরিস্থিতি এতটাই বেগতিক যে গত 23শে এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এই হাম ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশের 64টি জেলার মধ্যে 58টি জেলাতেই এখন সংক্রমণের থাবা। নিয়মিত টিকাদানের ঘাটতি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকেই এই গণসংক্রমণের প্রধান কারণ হিসেবে দেখছে সংস্থাটি। এই সময় মতো টিকা না দেওয়ার কারণে অনেক শিশু টিকার বাইরে পড়ে গেছে এবং গণটিকা 2-3 বছর পর সেটা 2020 সালের পরে আর গণটিকা দেওয়া হয়নি। ফলে এত শিশু জমে গেছে, শিশু এবং বালক বালিকার যারা হামের টিকা পায়নি, ফলে একটা মহামারীতে পরিণত হয়েছে। যাদের হাম হয়ে গেছে ধরে নেওয়া হয় তাদের আর ভবিষ্যতে হাম হবে না, কারণ হাম রোগের মধ্য দিয়ে যে প্রতিরোধ ক্ষমতাটা হয় সেভাবে একজন শিশু বা একজন মানুষ হাম প্রতিরোধ শক্তি গড়ে তোলে। তবে এরকম যদি মহামারী হয় তাহলে দেখা গেছে যে আগে যারা হাম আক্রান্ত হয়েছে বা আগে যারা টিকা নিয়েছে তারাও হামে আক্রান্ত হতে পারে, যেমন বয়স্ক মানুষ তারাও হামে আক্রান্ত হচ্ছে। সঠিক সময় টিকা দেওয়াই শিশুকে হামের ঝুঁকি থেকে বাঁচাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এটি একটি সংক্রামক রোগ হলেও সঠিক সময় টিকা গ্রহণ এবং প্রতিকারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এটি নিধন করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতাই হয়ে উঠতে পারে হাম মুক্ত সমাজ গড়ে তোলার মূলমন্ত্র। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভ প্লাস কিডস 2026 থার্ড সিজন। দিনব্যাপী এই আয়োজনে হাজারো শিশু তাদের পরিবার সহ অংশগ্রহণ করে, যা পুরো এলাকাকে পরিণত করে আনন্দঘন মিলন মেলায়। শিশুদের জন্য আয়োজিত এই বিশেষ ইভেন্টটি ছিল শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি কিডস ফেস্টিভ্যাল। এটা হচ্ছে আমাদের সিজন 3। তো আমরা হচ্ছে এর আগেও হাতের ঝিলে আমরা এই রকমের আয়োজন করেছিলাম। এখন হচ্ছে আমাদের জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স, বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কের মধ্যে হোস্ট করা। ছোট্ট অংশগ্রহণকারীরা তাদের উদ্যম ও সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ক্যাটাগরির রান কম্পিটিশনে অংশগ্রহণ করে। একই সাথে আর্ট কম্পিটিশনে তারা তুলে ধরে তাদের কল্পনা, সৃজনশীলতা এবং প্রতিভার চমৎকার প্রকাশ। এছাড়াও ছিল বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমস, ফান অ্যাক্টিভিটি এবং বিনোদনমূলক আয়োজন, যা পুরো অনুষ্ঠান জুড়ে তৈরি করে এক প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশ। What type of activities you have done? Race And nothing. I am having a wonderful day here and I have doing art and I'm gonna do a race now, but I'm gonna do it later. I did Zumba and art, now we are gonna do race. এখানে এঁকেছি, খেলেছি, নেচেছি আর এখন দৌড়াবো। অনেক ভালো লেগেছে। So I enjoy here a lot. অনুষ্ঠানের শেষে সবার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 25শে এপ্রিল সেরভ একাডেমি অফ ফাইন আর্টস এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। উৎসবের প্রথম দিনই
বয়সভেদে 3টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়, যেখানে একাডেমির 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনে সারাদিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং বিকেলে আনুষ্ঠানিক পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও সকল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আলিয়া সুলতানা, লিনা লাইস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রশান্ত কুমার বর্মন এবং পরিচালক সৈয়দ বজলুল হাসান। কোটি কোটি টাকা বরাদ্দ, লক্ষ্য 31 লাখ শিক্ষার্থীর পুষ্টির চাহিদা পূরণ, অথচ দেশের 165টি উপজেলায় চালু হওয়া এই সরকারি মহৎ উদ্যোগ এখন প্রশ্নের মুখে। অভিযোগ উঠেছে নিম্নমানের ও পচা খাবারের সরবরাহের কারণে অনেক জেলাতে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। আফরিন আক্তারের রিপোর্ট। 2025 সালের নভেম্বর থেকে দেশের 165টি উপজেলায় ঘটা করে চালু হয় স্কুল ফিডিং কর্মসূচি। সরকারি তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 31 লাখ শিক্ষার্থীর পুষ্টি চাহিদা মেটাচ্ছে এই প্রকল্প। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অভিযোগ উঠেছে মেয়াদ উত্তীর্ণ রুটি, পচা ডিম ও কলা খেয়ে অনেক জেলাতেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। পুষ্টি নিশ্চিতের বদলে উল্টো অসুস্থ হয়ে অনেক শিক্ষার্থীকে হাসপাতালে ঠাঁই নিতে হয়েছে। ফলে এই প্রকল্পের তদারকি ও খাবারের মান নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কান্নাকাটি করছে, পেট ব্যথা করছে, বমি লাগছে, বমি হয়ে যাবে, আপনাকে ছুটি দিয়ে দেন। মানে যখনই খাবারটা দিয়েছি খেয়েছে, তারপর থেকে শুরু হয়েছে। আসলে খাবারটা নিম্নমানের, সরকার প্রতিষ্ঠানে হয়তো এই খাবার দিয়েছে। তা আমি মনে করছি এবং আশা করি যে এটা সঠিক তদন্তের মাধ্যমে এই খাবারটার মানে ভালো মান দেওয়া দরকার। সঠিক তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। অভিযোগের তীর সরবরাহকারী প্রতিষ্ঠান ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিকে। যথাযথ তদারকির অভাবে বরাদ্দের বড় একটি অংশ লোপাট হচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই কোমলমতি বাচ্চাদের এখন হলো ব্রেন বিকাশের একটা অন্যতম সময়। হাইজেনিক খাওয়া দেওয়ার কথা, কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে এই বাচ্চাদেরকে আমরা চিন্তা করছি না যে এই বাচ্চা একটা সমাজে বড় হয়ে তারা কিন্তু অনেক কিছু দিতে পারে জাতিকে। এরকম বাচ্চারা তো কিছু বোঝে না, তারা হয়তো মনে করছে টিফিন দিচ্ছে, খুব আগ্রহ করে খাচ্ছে, কিন্তু ওখানে যে তারা পুষ্টিকর খাবার দিচ্ছে না, তারা কিন্তু জানে, যারা দিচ্ছে তারা কিন্তু জানে, জেনে শুনে কিন্তু একটা সমাজে একটা জাতিকে কিন্তু ধ্বংস করছে। সুতরাং এটা কোনোভাবেই কাম্য না। এটা ইমিডিয়েটলি কনসার্ন যারা অথরিটি আছে তারা এটার ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছে শুধু কোটি কোটি টাকার বরাদ্দ দিলেই প্রকল্পের উদ্দেশ্য সফল হবে না, বরং প্রয়োজন কঠোর ব্যবস্থাপনা ও নিয়মিত মনিটরিং। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু জেলায় যে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং সেটার জন্য আমরা খুব শক্ত মেজার্স নিয়েছি। কয়েকটা জেলায় ডিসি অফিস থেকে, জেলা শিক্ষা অফিসারের অফিস থেকে, মানে ডিপিওর প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস থেকে আমরা মামলা দায়ের, তাদের কিসে করা অনেক কিছুর ব্যবস্থায় গেছি। খুব শক্ত অবস্থানে আমরা যাচ্ছি যে বাচ্চাদের খাবারে কোনো অ্যাডাল্টারেশন হবে না। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা তোমরা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখে জানানোর ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215 বাংলাদেশ। তোমাদের মতামত, অভিজ্ঞতা অথবা নতুন কোনো আইডিয়া আমাদের জানাতে পারো ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার 01536119945। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ফিরে আসবো নতুন কোনো সংবাদ কিংবা পুরানো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।